জনগণকে দেয়া বিএনপির ওয়াদা বাস্তবায়নে বাধা এলে প্রতিরোধের ঘোষণা তারেক রহমানের। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। জনগণের পাশে দাঁড়ানো শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। বিএনপি দেরি করায় পিছিয়েছে জুলাই ঘোষণাপত্র প্রকাশ, বললেন উপদেষ্টা নাহিদ। নতুন দল গঠন কিংবা পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটা সময় চাচ্ছে। গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমবানের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মুসল্লির ঢল, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। পুরে শেখ রেহানা পরিবারের 4টি বিলাসবহুল বাংলোর সন্ধান পেল দুদক। 850 কোটি টাকা আত্মসাতে এস আলমের চেয়ারম্যান ও ছেলে সহ 51 জনের নামে মামলা। জবাবদিহিতা ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে কোনো সমস্যারই সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়নে কেউ বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এদিকে আলাদা অনুষ্ঠানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি জানান বিএনপির নেতারা। বলেন, নির্বাচনে মনোযোগ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবে জনসম্পৃক্ততা বাড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মশালা করছে বিএনপি। যুক্তরাজ্য থেকে প্রতিদিনই ভার্চুয়ালি যুক্ত হয়ে সাধারণ মানুষের কাছে দল ও নিজের অবস্থান তুলে ধরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগের 4 জেলা কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার কর্মশালায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। এই ব্যাপারে কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। এই হোক আমাদের প্রতিজ্ঞা। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। একই দিন সকালে রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপির সিনিয়র 2 নেতা বলেন, গণহত্যার দায়ে বিচার হতে হবে আওয়ামী লীগের। সংকট কাটাতে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা। গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ওর কাছে মানবতা, শিশু, কিশোর, নারী এর কোনো মূল্য নেই। ওর কাছে একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে শিশু কিশোরদের হত্যা করতে পারে। আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী। আপনি নিজের থেকে পদক্ষেপ যদি না নিতে পারেন সেটি হবে দেশের জন্য, মানুষের জন্য দুঃখজনক ঘটনা। আমরা মনে করি বাংলাদেশ যে জালের মধ্যে, ষড়যন্ত্রের জালের মধ্যে এখন আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হবে। সেই জাল ছিঁড়তে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
আগামী দিনে দুর্নীতিবাজরা যাতে আবারও ক্ষমতায় না বসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জয়পুরহাটের সার্কিট হাউস মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান জামায়াত আমির। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে দীর্ঘ 16 বছর পর কর্মী সম্মেলন হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন কর্মীরা। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামায়াত ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা 10 দিন সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। বিএনপি দেরি করায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ পিছিয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, নতুন দল গঠন কিংবা পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিকেলে তথ্য ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন নাহিদ ইসলাম। জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। এখনও আমরা এটা ভাবিনি, আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই একটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো। আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। ক্ষমতার অপব্যবহার করে 3,83 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 42 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ 2 আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দুদক পরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সাবেক এই সংসদ সদস্যের স্ত্রী সহ তার শ্বশুর, শাশুড়ি ও 2 শ্যালকের নামেও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি। এদিকে গাজীপুরে টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের 4টি বাংলো বাড়ির সন্ধান পেয়ে এসব সম্পদের বৈধতা খুঁজে দেখতে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। ময়মনসিংহের সাবেক এমপি এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেয়। এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এবার বেরিয়ে এলো ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের তথ্য। বৃহস্পতিবার ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, ক্ষমতায় থাকাকালীন 3,83 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 42 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। শরীফ আহমেদ, প্রাক্তন সংসদ সদস্য ময়মনসিংহ 2 ও সাবেক প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা, ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত 3,83,50,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ বুক দখলে রেখে এবং 42,68,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালীন তার স্ত্রী সহ শ্বশুর, শাশুড়ি এমনকি 2 শ্যালকের নামে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। জনাব শরীফ আহমেদের স্বার্থ সংশ্লিষ্ট তাঁর স্ত্রী জনাব শেফালি বেগম, তাঁর শ্বশুর জনাব গোলাম মুস্তফা, তাঁর শাশুড়ি জনাব জাহানারা বেগম, তাঁর শ্যালক মোহাম্মদ শাহ আলম এবং আরও একজন শ্যালক জনাব মোহাম্মদ শামীমের নামে বেনামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে মর্মে তথ্য রয়েছে। এছাড়া তাদের ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া যায়। এদিকে গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগানবাড়ির সন্ধান মিলেছে শেখ রেহানা পরিবারের সদস্যদের নামে। টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের 4টি বাংলো বাড়ি সহ এসব সম্পদের বৈধতা খুঁজে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুদক।
চট্টগ্রামের খাতুনগঞ্জে ইসলামী ব্যাংকের শাখা থেকে 852 কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার ছেলে সহ 51 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে এই মামলা করে সংস্থাটি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আমবায়নের মধ্য দিয়ে শুরু হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লির। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি চলে যাব তার কাছে। তুষার, জি একদম যেমনটা শোনা যাচ্ছে যে আমবায়ন কিন্তু এখন চলছে। এবারের যে 58তম বিশ্ব ইজতেমা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে এই আমবায়নের মধ্য দিয়েই শুরু হয়ে গেল এবং যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে শুনছেন। এবং যেহেতু যিনি আমবায়ন করছেন আসলে যে মাওলানা আমবায়ন করছেন, যেমনটা দর্শক আপনারা জানেন, ভারত থেকে আসা ভারতের যে মাওলানা ইব্রাহিম দেওলা, তিনি আসলে তার যে আমবায়নের মধ্য দিয়েই কিন্তু এইবারের ইজতেমা শুরু হলো। তিনি যেহেতু হিন্দি ভাষাভাষীর একজন লোক, তিনি কিন্তু তার ভাষায় বয়ানটি করছেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু মাইক্রোফোন ব্যবহার করে কিন্তু বাংলায়, অর্থাৎ সাধারণ মুসল্লিদের জন্য যেন বোধগম্য হয় সেই বয়ান, সেটার জন্য বাংলায় কিন্তু আসলে আবার সেই বয়ানগুলো কিন্তু আসলে আবার বলা হচ্ছে। একই কথায় তাকে আসলে অনুবাদ করে আসলে সাধারণের জন্য আসলে শোনানো হচ্ছে এবং সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু তাদের অধীর আগ্রহে কিন্তু তারা এই যে বয়ান চলছে সেটা কিন্তু তারা আসলে শুনছেন প্রত্যেকের জায়গা থেকে। এবং আমরা যেমনটা বলছিলাম যে এবার ঢাকার একাংশ এবং 41টি জেলা থেকে, আশপাশে 41টি জেলা থেকে মুসল্লিরা কিন্তু এসেছেন এবং তারা প্রত্যেকেই বলছে, অনেকেই কিন্তু 3 চিল্লা শেষ করে এসেছেন এবং অনেকের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে এখানকার এই যে আনুষ্ঠানিকতা, তারপরে 3 দিন আনুষ্ঠানিকতার পরে কিন্তু তারা আবার আসলে যে যার মতো আবারও তারা আসলে কয়েক চিল্লার দিকে অনেকেই যাবেন, এমনটাই কিন্তু তারা বলছিলেন। এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তাদের কাছ থেকে আমরা যেমনটা জানলাম যে তাদের একমাত্র চাওয়া হলো মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, সেটাই তাদের একমাত্র চাওয়া। এবং আমবায়নের মধ্যেও কিন্তু সেই জিনিসটাই আসলে বোঝানো হচ্ছে যে মানুষ এবং জিন জাতিকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সেটা যেন ঠিকমতো করা যায় এবং সেই অনুযায়ী যেন করা যায়, সেটাই আসলে এই আমবায়নের মাধ্যমে শেখানোর চেষ্টা করা হচ্ছে। তো এই ছিল ইজতেমা ময়দান থেকে এই মুহূর্তে আমার কাছে সবশেষ তথ্য। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তুষার। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। পূর্ব থেকে পশ্চিম বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন তিনি। এ সময় জাপানের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে জাপান। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখন প্রায় $4 বিলিয়ন দাঁড়িয়েছে। জাপান বাংলাদেশের শীর্ষ 5টি রপ্তানিকারক দেশের মধ্যে একটি। বর্তমানে 350টিরও বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে। সন্ধ্যার সময় অবশেষে বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে নড়েচড়ে বসল দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ। ঘটনার সত্যতা অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে এনএসসি। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বেশ কিছু সংবাদ প্রচার হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, যা বিপিএল, বিসিবি এবং দেশের জন্য মানহানিকর বলে মনে হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। তাই ঘটনার সত্যতা অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে এনএসসি। 7 কর্মদিবসের মধ্যে এই কমিটিকে তাদের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির ওয়াদা বাস্তবায়নে বাধা এলে প্রতিরোধের ঘোষণা তারেক রহমানের। নতুন দল গঠন কিংবা পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বললেন উপদেষ্টা নাহিদ। এবং আমবায়নের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মুসল্লির ঢল, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।